বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু চরিত্র আছেন যাদেরকে নিয়ে আলোচনা মনে হয় কখনো পুরনো হয় না। হুম, একদম। তেমনই একজন হচ্ছেন তারেক রহমান। প্রায় ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। আর তার এই ফেরাটা যেন রাজনীতির মাঠে নতুন করে একটা আলোড়ন তৈরি করেছে। হ্যাঁ, আর আমাদের হাতে তারেক রহমানের এই পুরো রাজনৈতিক জীবনটাকে বোঝার জন্য বেশ কিছু খুব ইন্টারেস্টিং সোর্স এসছে। কি কি আছে আমাদের কাছে? দেখুন, তার বায়োগ্রাফিক্যাল ডেটা তো আছেই, কিন্তু এর সাথে আছে ২০১৩ সালের একটা ফাঁস হওয়া ব্যক্তিগত ফোন কল। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা হলো আসন্ন নির্বাসনের জন্য তার নিজের জমা দেওয়া দুটো হলফনামা। দুটো হলফনামা? হ্যাঁ, এবং সেখানেই তথ্যের মধ্যে বেশ কিছু গরম মিল চোখে পড়ার মতো। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনার মিশনটা পরিষ্কার। এই সোর্সগুলোর গভীরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব তার নির্বাসনের পেছনের আসল ঘটনাটা কি ছিল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পাহাড় কতটা উঁচু ছিল। এবং সেই পাহাড় ডিঙিয়ে তিনি ফিরলেনই বা কিভাবে। বাসনের গল্পে তারেক রহমান ঠিক কেন আর কিভাবে দেশ ছেড়েছিলেন? এটা তো শুধু একটা সাধারণ বিদেশ যাত্রা ছিল না, তাই না? এর পেছনে তো বিরাট এক রাজনৈতিক পটভূমি ছিল। একেবারেই। ঘটনাটা হচ্ছে ২০০৭ সালের, যখন ওই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। রাইট, 111। হ্যাঁ, সেই সময়ে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের নামে তার ওপর বেশ সবুজ শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ওহ, এবং এটা কি প্রমাণিত হয়েছিল? হ্যাঁ, পরে একটি মেডিকেল বোর্ডও সেই অভিযোগের সত্যতা খুঁজে পায়। আর এই ঘটনাটা তার নির্বাসনের প্রেক্ষাপট তৈরিতে একটা বড় ভূমিকা রেখেছিল। তার প্রায় ১৮ মাস জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান এবং তারপরই দেশ ছাড়েন। হ্যাঁ, ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি চিকিৎসার কথা বলে যুক্তরাজ্যে যান। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তৎকালীন সরকার দাবি করেছিল যে তিনি রাজনীতিতে আর অংশ নেবেন না, এমন একটি লিখিত মুচলেকা দিয়েই নাকি দেশ ছেড়েছিলেন। কিন্তু সেই মুচলেকা কি আদৌ টেকসই হয়েছিল? আমার তো মনে হয় না, কারণ নির্বাসনে থেকেও তিনি তো রাজনীতিতে ভীষণভাবে সক্রিয় ছিলেন। এখানেই তো পয়েন্ট। আমাদের হাতে যে ২০১৩ সালের ফোনালাপের রেকর্ডটা আছে, সেটা তো একদম অন্য গল্প বলে। ঠিক, ওই ফোনালাপটা নিয়ে একটু বলা যাক। এক্স্যাক্টলি। ওই ফোনালাপে তাকে দলের সিনিয়র নেতা শামশের মোবিন চৌধুরীর সাথে কথা বলতে শোনা যায়। তখন দেশে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছিল। হুম। ফোনালাপে তারেক রহমানকে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যায়। তিনি বলছিলেন, বিদেশি অতিথিদের সফরের জন্য কোনোভাবেই অবরোধ কর্মসূচি থামানো যাবে না। তার যুক্তিটা কি ছিল? তার যুক্তি ছিল, কর্মসূচি যদি থামিয়ে দেওয়া হয় তাহলে কর্মীরা হতাশ হয়ে পড়বে। তার কথায় স্পষ্ট ছিল যে মূল লক্ষ্য একটাই, তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে তিনি ছিলেন আপোষহীন। তার লন্ডনে বসেই তিনি দলের কৌশলগত সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন। একদম। এই ফোনালাপটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে নির্বাসনটা তার জন্য কোনো রাজনৈতিক অবসর ছিল না, বরং এটা ছিল রিমোট কন্ট্রোলের দল পরিচালনার একটা নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের সমাপ্তি ঘটে ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছর পর, যখন তিনি ঢাকায় পা রাখেন। হ্যাঁ, এই প্রত্যাবর্তনটা সত্যি বিস্ময়কর, বিশেষ করে যখন আমরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দিকে তাকাই। তার বিরুদ্ধে তো আক্ষরিক অর্থেই অভিযোগের পাহাড় ছিল। কিভাবে সম্ভব হলো সবকিছু পেছনে ফেলে ফিরে আসা? সম্ভব হয়েছে কারণ তার বিরুদ্ধে থাকা প্রায় ৮৪টা মামলার একটিও এখন আর কার্যকর নেই। ৮৪টা মামলা? হ্যাঁ, তার নিজের জমা দেওয়া হলফনামাতে ৭৭টি মামলার তালিকা আছে, যেগুলোতে তিনি অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস বা অব্যাহতি পেয়েছেন। ৭৭টা মামলা থেকে খালাস, এটা কি স্বাভাবিক আইনি প্রক্রিয়া, নাকি এখানে রাজনৈতিক পট পরিবর্তনের কোনো সরাসরি ভূমিকা ছিল? এতগুলো মামলা এত দ্রুত নিষ্পত্তি হলো কিভাবে? এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন। অভিযোগগুলোকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করি, তাহলে ছবিটা হয়তো আরও পরিষ্কার হবে। আচ্ছা। প্রথম এবং সবচেয়ে আলোচিত ছিল হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ। হাওয়া ভবন, এই নামটা তো একটা নির্দিষ্ট প্রজন্মের কাছে দুর্নীতির সমার্থক হয়ে গিয়েছিল। নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য যদি একটু ব্যাখ্যা করতেন, বিষয়টা ঠিক কী ছিল? অবশ্যই। ঢাকার বনানীতে অবস্থিত হাওয়া ভবন ছিল তার রাজনৈতিক কার্যালয়। কিন্তু অভিযোগ ওঠে যে এটি তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমান্তরালে একটি বিকল্প ক্ষমতা কেন্দ্র হয়ে উঠেছিল। প্যারালেল পাওয়ার সেন্টার। এক্স্যাক্টলি।
অভিযোগ ছিল এখান থেকেই নাকি বিভিন্ন সরকারি প্রকল্পে ঘুষ লেনদেন এবং বিদেশে অর্থ পাচার নিয়ন্ত্রণ করা হতো। আর এই তদন্তে তো বিদেশি সংস্থাও জড়িত ছিল, তাই না? হ্যাঁ, এখানেই ব্যাপারটা গুরুতর হয়ে যায়। এই তদন্তে শুধু দেশীয় সংস্থা ছিল না, যুক্তরাষ্ট্রের FBI এবং সিঙ্গাপুরের অ্যান্টি কারাপশন ব্যুরোও জড়িত ছিল। তারা অর্থ পাচারের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছিল। আচ্ছা, আর ওই যে খাম্বা তারেক, এই ডাকনামটা কিভাবে এলো? এটাও তো দুর্নীতির অভিযোগের সাথেই যুক্ত, তাই না? হ্যাঁ, এটা ছিল বিদ্যুৎ খাত নিয়ে। অভিযোগ ছিল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্পে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে হাজার হাজার বিদ্যুতের খুঁটি বা খাম্বা কেনার চুক্তিতে তিনি প্রভাব খাটিয়েছিলেন। ও আচ্ছা। এই অভিযোগ এতটাই ছড়িয়ে পড়ে যে তার সমালোচকরা তাকে এই নামে ডাকা শুরু করে। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার প্রমাণ হল উইকিলিক্সের ফাঁস করা 2008 সালের একটা মার্কিন দূতাবাসে তার বার্তা। সেখানে কি বলা হয়েছিল? সেখানে তাকে সিম্বল অফ আ ক্লেপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট বা লুণ্ঠনকারী সরকারের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। ক্লেপ্টোক্রেসি শব্দটা বেশ ভারী। এর মানে তো দাঁড়ায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসকরা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগতভাবে লুট করে। তার মানে আন্তর্জাতিক মহল বিষয়টাকে নিছক বিচ্ছিন্ন দুর্নীতি হিসাবে দেখছিল না। একদমই তাই। তারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে দেখছিল। কিন্তু দুর্নীতির অভিযোগগুলো তো ছিল একদিক, এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আপনি ফৌজদারি অপরাধগুলোর কথা বলছেন? হ্যাঁ, এর মধ্যে প্রধান দুটি ছিল। এক, 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। রাইট। সেই হামলায় তাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। আর 2, 10 ট্রাক অস্ত্র মামলা। ওহ হ্যাঁ, চট্টগ্রামে যে বিপুল পরিমাণ অস্ত্র আটক হয়েছিল। ঠিক, সেই অস্ত্র গোলাবারুদ স্মাগলিংয়ের সাথে তার নাম জড়ায়। বলা হয় এই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য আনা হচ্ছিল। তাহলে অর্থপাচার থেকে শুরু করে সন্ত্রাসবাদে মদদ দেওয়া পর্যন্ত এত সব গুরুতর অভিযোগ মাথায় নিয়ে তিনি ফিরলেন কিভাবে? দেখুন, 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি নাটকীয় পরিবর্তন ঘটে। এরপর অবিশ্বাস্য দ্রুতগতিতে আদালত তাকে গ্রেনেড হামলা, অর্থ পাচার সহ প্রায় সব মামলা থেকেই খালাস বা অব্যাহতি দেয়। যদিও বিএনপি বরাবরই দাবি করে এসেছে যে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট ছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বিএনপি মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলতেই পারে, কিন্তু এফবিআই এর মতো আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা কি সেই দাবিকে কিছুটা হলেও দুর্বল করে দেয় না? অবশ্যই, এখানেই তারেক রহমানকে নিয়ে বিতর্কটা জটিল হয়ে ওঠে। একদিকে আছে একটি দলের দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়নের অভিযোগ, অন্যদিকে আছে আন্তর্জাতিক তদন্ত সংস্থার খুঁজে পাওয়া প্রমাণ। এখন মানুষ কোনটাকে বিশ্বাস করবে সেই সিদ্ধান্তটা যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। হলফনামা থেকে তার আর্থিক অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? আমি যখন হলফনামা দুটো দেখছিলাম আমার নিজেরই খটকা লাগলো। সংখ্যাগুলো যেন একে অপরের সাথে কথা বলছে না। এখানেই গল্পটা আরও মজার দিকে মোড় নেয়। আমাদের হাতে তার জমা দেওয়া দুটি ভিন্ন ফর্মের তথ্য আছে। প্রথমে যদি নির্বাচনী ব্যয়ের ফর্মটা দেখি, ফর্ম 20, হ্যাঁ, তাহলে দেখা যায় ঢাকা 17 আসনের জন্য তিনি 30 লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন। 30 লক্ষ টাকা। আর এই টাকার উৎস কি দেখিয়েছেন? উৎস হিসেবে শুধু দুটি খাতের কথা বলা হয়েছে, কৃষি খাত ও ব্যাংকে আমানত। শুধু এই দুটো? হ্যাঁ, অন্য কোনো উৎস যেমন ব্যবসা বা পেশা থেকে কোনো আয় দেখিয়ে নির্বাচনী ব্যয়ের কথা উল্লেখ নেই। এটা একটা দিক। আচ্ছা, এবার তার মূল সম্পদের বিবরণীতে আসা যাক। সেখানে কি তথ্য দেওয়া আছে? মূল হলফনামা অনুযায়ী তার নিজের নামে নগদ এবং ব্যাংকে জমা আছে 51 লক্ষ টাকার বেশি, আর তার ওপর নির্ভরশীল অর্থাৎ পরিবারের সদস্যদের নামে আছে 63 লক্ষ টাকার বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার হোল্ডার এবং পরিচালক হিসেবে তার মোট 47.5 লক্ষ টাকার শেয়ার রয়েছে। আর জমি বা বাড়ির তথ্য কি বলছে? অকৃষি জমির ক্ষেত্রে তার নামে 2.01 একর জমি দেখানো হয়েছে, যার মূল্য 3,44 লক্ষ টাকার বেশি। 3,44 লক্ষ, আচ্ছা। আর গত করবর্ষে তিনি নিজের বার্ষিক আয় দেখিয়েছেন 28 লক্ষ টাকার কিছু বেশি এবং তার স্ত্রীর আয় দেখিয়েছেন 30 লক্ষ টাকার বেশি। ঝক্কান, এখানেই তো আমার খটকাটা লেগেছিল। আমাদের কাছে থাকা আরেকটি সম্পদ বিবরণীর ফর্মে, মানে ফর্ম 21-এ, তো সংখ্যাগুলো একদমই আলাদা। হ্যাঁ, আপনি ঠিক জায়গায় ধরেছেন। অন্য ফর্মটিতে দেখা যাচ্ছে গাজীপুরে অবস্থিত প্রায় একই পরিমাণ
অর্থাৎ 2.01 একর জমির মূল্য দেখানো হয়েছে মাত্র 6,45,000 টাকা। কি বলছেন? কোথায় 3,44,00,000 টাকা আর কোথায় 6.5 টাকা? হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। এটা তো অবিশ্বাস্য। এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কি স্রেফ টাইপের ভুল, নাকি এর কোনো আইনি ব্যাখ্যা আছে? এটা একটা জটিল প্রশ্ন। অনেক সময় হলফনামায় সম্পদের ক্রয়কালীন মূল্য উল্লেখ করার সুযোগ থাকে, বর্তমান বাজার মূল্য নয়। ওহ আচ্ছা। যেমন ধরেন 30 বছর আগে কেনা জমির দাম তখন হয়তো 6 লক্ষ টাকাই ছিল। আইনত এটা হয়তো ভুল নয়, কিন্তু এটা একজন রাজনীতিবিদের আর্থিক স্বচ্ছতা নিয়ে বিশাল প্রশ্ন তৈরি করে। ঠিক। তবে জমির মূল্যের এই পার্থক্যের চেয়েও বড় গরমিল আছে আয়ের তথ্যে। সেটাও কি এরকমই নাটকীয়? আরও বেশি। এই দ্বিতীয় ফর্মে তার মোট আনুমানিক বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র 2,76,000 টাকা। 2,76,000? হ্যাঁ, অথচ অন্য ফর্মে তিনি নিজের আয় দেখিয়েছেন 28 লক্ষ টাকার বেশি। একই ব্যক্তি দুটি অফিসিয়াল ডকুমেন্টে বার্ষিক আয়ের এই বিশাল পার্থক্য কিভাবে সম্ভব? এটা তো খুবই অদ্ভুত। এই বিষয়টি তো তার আর্থিক ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে ভোটারদের মনে গভীর প্রশ্ন তৈরি করতে বাধ্য। অবশ্যই। তার মানে একটি ফর্মে তিনি নিজেকে মধ্যবিত্ত হিসাবে উপস্থাপন করছেন, আর অন্যটিতে উচ্চ আয়ের ব্যক্তি হিসাবে। দুটি ভিন্ন ফর্মে এত বড় পার্থক্যের কোনো আইনি ব্যাখ্যা থাকতে পারে কি, নাকি এটা ভোটার বা কর কর্তৃপক্ষকে ভিন্ন ভিন্ন চিত্র দেখানোর একটা কৌশল? দ্বিতীয় সম্ভাবনাই বেশি আলোচিত। এই ধরনের অসঙ্গতি একজন রাজনীতিবিদের কৌশল সম্পর্কেও ধারণা দেয়। তিনি কোন কর্তৃপক্ষকে কোন তথ্যটি দিতে চাইছেন তার উপর ভিত্তি করে হয়তো এই ভিন্নতা তৈরি করা হয়েছে। তবে কারণ যাই হোক, এটি তার আর্থিক স্বচ্ছতার দাবিকে বেশ দুর্বল করে দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম তারেক রহমানের এক নাটকীয় নির্বাসন, তার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার মতো গুরুতর সব অভিযোগ। এবং তার চেয়েও নাটকীয়ভাবে সেই সব অভিযোগ থেকে মুক্তি। একদম। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো এমন একজন রাজনৈতিক নেতার ছবি আঁকে, যিনি দূর থেকে দক্ষতার সাথে দল পরিচালনা করেছেন, মারাত্মক সব আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে ফিরেছেন। এবং ফিরেই নির্বাচনে অংশ নিতে গিয়ে নিজের সম্পদের এমন একটি চিত্র তুলে ধরেছেন যা নানা প্রশ্নে ভরপুর। আজকের এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। যে ব্যক্তিকে একসময় মার্কিন দূতাবাস লুণ্ঠনকারী সরকারের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিল, তিনি আজ বাংলাদেশের আইন দ্বারা সমস্ত অভিযোগ থেকে মুক্ত একজন মানুষ। এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পরিচয় নির্ধারিত হবে? একজন নির্যাতিত নেতা হিসেবে, নাকি একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে? দেশের মানুষ এই দুই ভিন্ন চিত্রকে কিভাবে মেলাবে, তার উপরই হয়তো নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ।